বক্তব্যের জন্য। এই পর্যায়ে আজকের সেমিনারের প্রধান প্রবন্ধ উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব জিয়াউল হক হাওলাদার, জনসংযোগ বিভাগীয় প্রধান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আচ্ছা, এই হ্যালো, স্টার্ট করুন আপনি। আজকের এই সেমিনারের মাননীয় প্রধান অতিথি মিস্টার ইউসুফ এম আলম পিএইচডি, সম্মানিত উপাচার্য, বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আজকের এই সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বিআইডব্লিউটি এর জয়েন্ট ডিরেক্টর, উপস্থিত আমাদের ট্যুরিস্ট পুলিশের এসপি মহোদয়, টোয়াবের নবনিযুক্ত প্রেসিডেন্ট রাফি ভাই, কংগ্রেচুলেশন রাফি ভাই, উপস্থিত আমার কোরাইশি ভাই, মেজো ভাই, ফিরোজ ভাই, আমার বন্ধু মহিউদ্দিন হেলাল, আমাদের পর্যটনের সতীর্থ আমাদের মাহবুব পারভেজ ভাই, এছাড়া বলতে গেলে পর্যটন এখানে যারা স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। ইনফ্যাক্ট আজকের যে সেমিনারের বিষয়বস্তু, এটার পরিধি এবং ব্যাপ্তি এত গভীর, এত বেশি যে নদী নিয়ে যখন আমরা কথা বলি, নদীর কথা বললে একটা ইমোশনাল বন্ডেজ তৈরি হয়। বন্ড বিটুইন ম্যান অ্যান্ড নেচার, এটা একটা সহজাত বিষয় এবং নদীর গুরুত্ব অনেক বেশি। নদী 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 সাথে পর্যটন, নদী বাঁচলে পর্যটন বাঁচবে, নদী না বাঁচলে পর্যটন বাঁচবে না। অতএব আজকের সেমিনার যারা আয়োজন করছেন তাদেরকে এফসিটিসি যারা সাগর ভাই এবং শাওন ভাই যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই সেমিনার আয়োজন করার জন্য। ইনফ্যাক্ট নদী নিয়ে অনেক কথাই আছে, কারণ আমি বলেছি একটা রোম্যান্টিসিজম কাজ করে নদীর কাছে গেলে। নদী মানুষকে খুব টানে, নদীর পানি। এজন্য নদী মানে মা, নদী মানে প্রিয়া, বিভিন্ন সময় আমরা বিভিন্ন লিটারেচারে বিভিন্ন বইতে পেয়েছি। তাই মানুষের নদীর সাথে একটা মিতালি থাকে এবং নদীর পাড়ে মানুষের বসতি গড়ে উঠেছে হাজার লক্ষ কোটি বছর ধরে। নদীর সঙ্গে নদীর সাথে মহাসাগরের মিলন হয় এবং এইভাবে একটা নদী প্রবাহ হয় এবং লাইফলাইন তৈরি হয়। এবং বাংলাদেশের মতো একটা দেশ যেখানে নদী বাংলাদেশের লাইফলাইন বলা চলে। নদীর সাথে মানুষের মিলন নিরবধি, সভ্যতার শুরু থেকেই এই অদ্যাবধি এই মিলন শাশ্বত। নদীর স্নিগ্ধতায় পর্যটকদের প্রাণ ছুঁয়ে যায়, নদীর মিতালি পর্যটকদের মায়াবী সুরে বারবার ডাকে। তাই আমরা দেখেছি নদীকেন্দ্রিক পর্যটন আদিকাল থেকেই চলে আসছে এ পৃথিবীতে। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের যে জনক মাইকেল মধুসূদন দত্ত নদীকে তার কপোতাক্ষ নদ কবিতায় জননী হিসাবে আখ্যায়িত করেছেন। উপস্থাপক তার উপস্থাপনে বলেছেন, এই রেফারেন্সটা দিয়েছেন। এছাড়া কবি জীবনানন্দ দাশ, যাকে আমরা আসলে বাংলার কবি, প্রাণের কবি বলে থাকি, উনি আমাদের জাতীয় কবি হিসাবেও আমরা আখ্যায়িত করতে পারি। তিনি তার কপোতাক্ষ যে নদ, সে নদে আমরা দেখেছি বারবার বাংলায় ফিরে আসার কথা বলছে, অর্থাৎ নদীর ধারে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নদীকে তার প্রিয়া হিসেবে আখ্যায়িত করছেন, কারণ তার একটি কবিতা আছে কর্ণফুলী। সেই কর্ণফুলীতে যদি আমরা দেখি, সেখানে নদীর প্রতি তার আকুতি ফুটে উঠেছে। আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয় যে পানি থেকে সব জীবন সৃষ্টি, এবং বিজ্ঞানী তালেস সর্বপ্রথম বলেছিলেন যে পানি থেকে প্রাণের তৈরি, অর্থাৎ পানি খুব একটা গুরুত্বপূর্ণ। নদীর পানি, সাগরের পানি, নদীর পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, পানি নিয়ে যিনি কাজ করবেন তাকে 2টি নোবেল দেওয়া হবে উচিত, একটা হলো যে বিজ্ঞানে, আরেকটি পানিতে।
বিজ্ঞানে একটা এখানে শান্তিতে মানে পানিতে হবে আর কি। বিভিন্ন উৎস থেকে আমরা পানি পেয়ে থাকি, কিন্তু যে কোনো দেশের নদ নদীর পানি সবচেয়ে বেশি কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদীভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড একটি অন্যতম বিষয় হচ্ছে নৌ পর্যটন, কারণ পর্যটন শিল্পের অনেকগুলো সেগমেন্ট আছে, নৌ পর্যটন সবচেয়ে বেশি। আর নৌ পর্যটন নদীর কথা বললে শুধু নদীর বুকে চলমান নৌকা দিয়ে নদীর পানি উপভোগ করা নয়, সাথে সমস্ত ইকোসিস্টেমটা চলে আসে, নদীর দুধার, নদীর পাড়, মানুষ সবই চলে আসে। 1300 নদীর এই বাংলাদেশ, আমরা আগে থেকে শুনেছি যে 1300 নদী দেশ, নদীমাতৃক দেশ। মঙ্গল কাব্যে আপনারা জানেন মনসা মঙ্গল কাব্য, যেখানে 4 সদাগরের কথা আছে, সেই 4 সদাগরের সেখানে নদীর কথা বলা আছে। ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য, হাজারো নদী এ দেশের ইতিহাসকে করেছে সমৃদ্ধি। নদীগুলো এ দেশকে করেছে সৌন্দর্যময়, সুজলা সফলা সুফলা শস্য শ্যামলা ইত্যাদি ইত্যাদি। নদীর কথা বলতে গেলে নদী নিয়ে অনেক গান হয়েছে আপনারা জানেন, এবং বাংলাদেশের যে লোকজ শিল্প, লোকজ সঙ্গীত, নদী আসলে সে গানের উপজীব্য। এই মেঘনা, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদীর তটে, গানটি আমাদের সবার কাছে খুব প্রিয়। আলটিমেটলি নদীকে এখানে গ্লোরিফাই করা হয়েছে। নদীকে কেন্দ্র করে এমন সমৃদ্ধ গানের সংখ্যা অনেক বাংলাদেশে, কবিতার সংখ্যা অগণিত। এরকম আমাদের আব্দুল আলিম সহ অনেকেই নদী নিয়ে অনেক গান গেয়েছেন। আর নদী আমাদের আসলে প্রেরণা, নদীর অপরন্ত রূপ, এই জন্য বারবার বলে নদী টানে। নদীর পর্যটন এখানে বেশি বেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করছে, এবং নদীর পর্যটনের সম্ভাবনা বেশি। রূপের মহিমান্বিত নদীরে বেশি, তাই তো নদীতে নৌকার মাঝি আনন্দ মনে গান গেয়ে ওঠেন ভাটিয়ালি, মারপতি, মুর্শিদি ইত্যাদি ইত্যাদি। বিখ্যাত গানের শিল্পী আব্দুল আলিম, যেটা আমি বলেছিলাম, তিনি একসময় যে পদ্মা খুব বিশাল মাইটি পদ্মা, মাইটি মেঘনা ছিল, এই জন্য উনি সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই, বল আমারে তোর ফিরে আয়, এর গানগুলি গেয়েছেন। বাংলাদেশের নদী নিয়ে আসলে বলতে গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম নদীমাতৃক দেশ, কারণ কয়েক দশক পূর্বেও এদেশে 800 নদ নদী বিপুল জলরাশি নিয়ে 24,140 কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্যে প্রবাহিত হতো। কিন্তু এখন নদীগুলো কমতে 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 অনেক, কখনো 400, কখনো কেউ বলে 250, নদীগুলো আসলে একেবারে ড্রাস্টিক্যালি মারা গেছে, মৃত হয়ে গেছে। তো বাংলাদেশের অধিকাংশই নদীগুলো এলাকায় শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে এই নদী বিদ্যুৎ অঞ্চল। নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল, এবং এইসব নদীকে বড় নদী হিসাবে বলা যায়, যেটা পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী এবং শীতলক্ষা, গোমতী ইত্যাদি নদী আছে। আর পানি উন্নয়ন বোর্ডের কথা রেফারেন্স টেনেছেন একজন, যে 400 নদী, কিন্তু তারা 405 নদীকে আইডেন্টিফাই করেছেন পানি উন্নয়ন বোর্ড। সেখানে তারা বলছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে 102টি নদী আছে, উত্তর পশ্চিম অঞ্চলে বাংলাদেশের 115টি, উত্তর পূর্বাঞ্চলে 87টি, উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী তারা 61টি আইডেন্টিফাই করেছে, এবং পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী 16টি, এবং দক্ষিণ পূর্বাঞ্চল নদী 24টি হিসাবে বিভাজন করে একটা তারা তালিকাবদ্ধ করেছে, এবং নদীগুলোর একটা সংখ্যাবদ্ধ সংখ্যা করেছে। এখন নদী পর্যটন নিয়ে যদি বলি, নদী যেমন মানব জীবনের জন্য সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনিভাবে পর্যটন শিল্প উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছি। পৃথিবীর বিভিন্ন দেশে নদী ভিত্তিক পর্যটনটাই বেশি গুরুত্বপূর্ণ, এবং যে এই শিল্পের যে রিটার্ন এই নদীভিত্তিক পর্যটনে বেশি। আমি পরবর্তী আসছে কেস স্টাডি, আমি নেদারল্যান্ডসের কথা বলবো। পর্যটন শিল্পে সমগ্র বিশ্বের নদী এবং পানির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বর্তমানে পর্যটনের যে নতুন নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে, যেমন আমি বলছি ইকো ট্যুরিজম, কারণ ইকো ট্যুরিজম আমরা নদী, নেচার, মানে নদী পার্ট অফ আওয়ার ইকোসিস্টেম নেচার, আমরা রিভার বেসড ইকো ট্যুরিজম করতে পারি। নদী ভিত্তিক পর্যটন অনেক বেশি হয়, এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম কী কী হতে পারে সেটা আমি পরে প্যারা দিয়েছি। যে আমাদের এখানে যে নদীভিত্তিক যে কর্মকাণ্ড, নদীতে তো প্রমোদ ভ্রমণ আছেই, এছাড়া নৌবিহার, সমুদ্রে প্রমোদ ভবন, সি ক্রুজিং, স্কুবা ডাইভিং, স্নর্কেলিং, সার্ফিং, র্যাফটিং, বোট রোয়িং, কায়াকিং ইত্যাদি করতে পারে। এই সবগুলো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, প্যারাসেলিং, এগুলি নদী পর্যটন উন্নয়নের এলিমেন্টস। আর পর্যটন নদীর সাথে আমাদের হাওরগুলো যুক্ত আছে। এই হাওর ভিত্তিক এবং সমুদ্র জলাভূমি, যেহেতু বিআইডব্লিউটিওর এখানে জয়েন্ট ডিরেক্টর আছেন, আমি এখানে বলছি যে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, অনেক স্টেক হোল্ডারদের এই কাজ আছে এই পর্যটন উন্নয়নের জন্য, তাদের কন্ট্রিবিউট রাখার জন্য। ওয়াটার বোর্ড যেমন আছে, আমাদের বিআইডব্লিউটি যেমন আছে, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছে, ওয়ারপো আছে, এই সবগুলি আসলে এই একসাথে কাজ করার একটা স্প্রিয়া এখানে থাকতে হবে। নদী
যেমন নদী পর্যটনের সাথে সাথে সাগরের, আমি বলছি না, নদীর সাথে সাগরের একটা মিল, কারণ নদী আলটিমেটলি মহাসাগর, সাগরে পতিত হয়। এবং নদী ধরে ধরে আমরা যদি পর্যটন কর্মকাণ্ড সৃষ্টি করি, যেটা আমরা দেখি যে ভূমধ্য সাগর, যে মেডিটেরিয়ান সি অথবা অন্যান্য আটলান্টিক মহাসাগর, যেখানে দেখছি যে পানিভিত্তিক কাজ, পর্যটন অ্যাক্টিভিটিসগুলো বেশি জনপ্রিয়। আটলান্টিক কোস্টে বিশেষ করে গাম্বিয়া এবং ওই অঞ্চল দেখতে বোঝা যাবে যে লক্ষ লক্ষ পর্যটক এই সাগর এবং নদী পর্যটনকেই তারা বেশি প্রেফার করে এবং এখান থেকে তাদের আয় বেশি হয়। আমরা জানি যে কাশ্মীরের ডাল লেক সবাই যেতে চায়, কেরালার নদী এবং নদী খাল আছে, ইন্দোনেশিয়ার খাল, জাপানের বালি, ইন্দোনেশিয়ার বালি, জাপানের ওকিনাওয়া, মালদ্বীপ, ফিজি ইত্যাদি এরকম অনেক অজস্র উদাহরণ আছে। আর বাংলাদেশের বরিশাল, যেটা খুবই ফেমাস, যেটাকে বলে আমরা বাংলাদেশের কেরালা, সেখানে নদীভিত্তিক পর্যটন উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। আমি এখানে একটু গল্প বলি যে বাংলাদেশের নদী পর্যটন এবং বিশেষ করে নৌবিহারের এত সম্ভাবনা যে 49তম 49 সিপিএ সম্মেলন বাংলাদেশে, কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন। সে সময় আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ হোস্ট অফিসার পার্লামেন্টে। তখন আমরা একটা গ্রুপকে নিয়ে গেছিলাম ঢাকা টু চাঁদপুর, ডাউন দ্য রিভার মেঘনা নৌবিহারে। দে আর রিয়েলি ইমপ্রেসড, অ্যামেজড, এবং তারা এত অ্যাপ্রিসিয়েট করছে। এবং পরবর্তীতে এখানে আরও আমাদের এখানে পরিবেশ সম্মেলন হয়েছিল, তারাও নৌবিহারকে খুব প্রেফার করছে। মানে বাংলাদেশের বুড়িগঙ্গা আমরা মেরে ফেলছি ইতিমধ্যে, কিন্তু তারপরে বুড়িগঙ্গা পার হলে এখন নদীগুলো অনেক জীবন্ত আছে এবং নৌ পর্যটনের অনেক সম্ভাবনাও আছে। পানি, হাওর এবং জলাভূমি বাংলাদেশের পর্যটন উন্নয়নের ক্ষেত্রে এক বিরাট সম্ভাবনা দ্বার উন্মোচন করতে পারে, এটা আমরা সকলে জানি। যেহেতু নদীর দুধারে হাজার হাজার গ্রাম এবং স্থানীয় বাজার গড়ে উঠেছে, তাই এখানে নৌবিহার খুবই জনপ্রিয়। কারণ নদী পর্যটন যখন কথা বলি, শুধু নৌবিহার না, নদীর যে দুই পাশে যে গ্রাম, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, হলুদ শস্য ক্ষেত এবং বিভিন্ন ধরনের ফল যে এবং যে বন, এগুলো আসলে বাংলাদেশের গ্রিন কান্ট্রি, নদীর দুধের যে গ্রিনারি, এগুলো পর্যটকদের খুব আকৃষ্ট করে। অতএব নৌবিহার পাশাপাশি আরও আমাদের যে ইকোলজি, এনভায়রনমেন্টও পর্যটকদের আকর্ষণীয় ব্যাপার। এছাড়া আমরা জানি যে চাঁদপুরে ইলিশ ধরার যে মৌসুমে যে পর্যটকরা যায়, এবং এটা খুবই অন্যরকম আকর্ষণীয় একটা বিষয়। এবং যেহেতু বাংলাদেশের প্রধান নদীগুলোর তীরে রাজধানী এবং বড় বড় শহর গড়ে উঠেছে, আমরা জানি যে ঢাকা ছাড়াও চিটাগং, খুলনা, বরিশাল নদীর তীরে গড়ে উঠেছে। অতএব এই সচরাচর নদীগুলোর প্রতিটি নদীতে নৌ পর্যটনের একটা বিশাল গুরুত্ব রয়েছে এবং সম্ভাবনা রয়েছে, এবং এগুলি করা যেতে পারে। বুড়িগঙ্গা কথা আমি বললাম, বুড়িগঙ্গা মেরে ফেলেছে, কিন্তু ঢাকা থেকে চাঁদপুরে এখনও নৌবিহার আমাদের ট্যুর অপারেটর যারা আছেন, ফিরোজ ভাই, মেজো ভাই, হেলাল, এরা করেন, এবং শীতলক্ষ্য হচ্ছে। শীতলক্ষ্যের কথা আমি পরে আসছি, কিন্তু এখন এটা সম্ভাবনা আছে। যদি আমরা একটু সচেতন হই, আমরা আসলে এই নৌ পর্যটনকে, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু এটাকে আমরা কন্টিনিউ করতে পারি। আর ঢাকার আশেপাশে 4টি নদী আছে, তুরাগ, বালি, জানেন এই নদীগুলো, এই আমি ম্যাপে দেখেছি। এই নদীগুলো যদি এখনও আমরা ড্রেজিং করে এগুলো ওয়াটারওয়ে চালু করতে পারি, নৌপথ, যেটা কর্ণফুলী নদীর মধ্যে হয়েছে, যে আধা ঘন্টায় চিরং শহর থেকে এয়ারপোর্টে যাওয়া যায়, কারণ চিরং শহর থেকে এয়ারপোর্টে 2 ঘন্টা লাগে, অল্প সময় পানি পেতে যেতে পারে। অতএব ঢাকাও যদি এরকম ওয়াটার সার্কুলারে করা যেতে পারে, এখানে নৌ পর্যটনেরও একটা ব্যাপক পপুলারিটি পাবে। আমি অ্যামস্টারডামের কথা বলছিলাম, যে অ্যামস্টারডাম শহরটি আপনারা জানেন যে নদী এবং খালে ঘেরা, এবং নদী এবং খালের পাশে অবস্থিত, এবং এখানে এত বেশি নৌ পর্যটক সংখ্যা বাড়ছে, কিন্তু ওখানকার মিউনিসিপ্যালিটি সবসময় নজর রাখছে, কড়া নজর, যাতে কোনো ধরনের পলিউশন নদীতে না হয়। সেই আজ থেকে 17 বছর ধরে অ্যামস্টারডাম শহরে এই নৌপথটা এখনও জনপ্রিয়। অতএব সেই অ্যামস্টারডাম শহরের কেসটা আমরা নিতে পারি, এবং তাদের মতো করে আমরা আসলে এখানে ডেভেলপ করতে পারি। আমি একটা কেস স্টাডি করবো বাংলাদেশ শীতলক্ষ্যা নদী, কারণ অ্যামস্টারডামের কথা আপনি জেনেছেন, শীতলক্ষ্যা এখনও আমাদের নদীটা এখনও জীবন্ত রয়েছে। কারণ এই শীতলক্ষ্যা নদী বা লক্ষা নদী অনেকে বলে, এই নদীটা আপনারা জানেন যে উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী, গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলা দিয়ে বহত একটা নদী। নদীটির দৈর্ঘ্য 108 কিলোমিটার এবং প্রস্থ 228 মিটার, এবং নদীটির প্রকৃতি সার্পেন্টাইল, অর্থাৎ সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটাকে আইডেন্টিফাই করছে 55 নাম্বার হিসাবে, নদী হিসাবে। এই নদীটি আসলে পুরাতন ব্রহ্মপুত্র নদীর একটি ট্রাইবিউটারি। গাজীপুর জেলার টেক নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র 2টি ধারা প্রবাহিত হচ্ছে, একটি
ধারা আপনার জানেন যে বালার নামে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লক্ষপুর নামক স্থানে শীতলক্ষার নাম ধারণ করে বৃহত্তর ঢাকা জেলা পুরো পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নদীটি নারায়ণগঞ্জের কলাগাছিয়া ধলেশ্বরী নদীতে গিয়ে পড়েছে এবং ওখানে এটা দীর্ঘ 11 কিলোমিটার। আর এই নদীটি পার সেকেন্ডে 2600 কিউসেক পানি প্রবাহিত হচ্ছে এবং সর্ববছর সারা বছর ধরে নাব্যতা বজায় আছে। আর এই নদীটির একটা বৈশিষ্ট্য হলো যে এর ভাঙন নাই। আর শীতলক্ষা নদী এটা অনেক শান্ত নদী। এটা শান্ত নদী হিসাবে এর আসলে যখন বন্যা হয় তো কিন্তু নদীর পার উপচে যায় না এবং এই নদী এখনও পানিগুলো যথেষ্ট ভালো আছে এবং পরিষ্কার আছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের এক সময় বিখ্যাত মুসলিম ছিল, এখনও যেটা মুসলিম আস্তে আস্তে জামজানি থেকে কনভার্টেড হয়ে গেছে। এখনও আপনার নারায়ণগঞ্জে যদি যান, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর আগে সেখানে এখনও আছে। তো এই যে মুসলিম শিল্প এই নদীর পাড়ে গড়ে, অর্থাৎ নদীর পানি খুব প্রয়োজন ছিল সেই মুসলিম কাপড়ের জন্য। এবং আপনারা জানেন এই নদীর দুতীরে বিভিন্ন ধরনের আপনার বিশেষ করে নরসিংদীর তাপকেন্দ্র হয়েছে এবং আরও কিছু স্থাপনা তৈরি হয়েছে। আপনারা জানেন যে ইংল্যান্ডের ট্যামস নদী যেমন বিখ্যাত, বাংলাদেশের শীতলক্ষা নদীও বিখ্যাত, কারণ ইংল্যান্ডের থেকে ট্যামস নদী হলো হারবার বেষ্টিত এবং আমাদের এই শীতলক্ষা নদীও হারবার বেষ্টিত হারবার। একসময় ইংল্যান্ডের যখন আমরা কলোনিয়াল ইংল্যান্ডের আন্ডারে ছিলাম, কলোনি পিরিয়ডে ইংল্যান্ডের যে ওষুধ কোম্পানিগুলো ছিল এই নদীর পানি ওষুধ উৎপাদনে ব্যবহার করা হতো, এত স্বচ্ছ ছিল সেই পানি। এছাড়া মুরব্বীদের মতে এই নদী সকল নদীর মা, কারণ এই নদী খুব শান্ত, শীতল এবং লক্ষ্মী তার আচরণ, এই জন্য এর নামকরণ করেছে শীতলক্ষা নদী। শীতলক্ষা নদীতে নৌ পর্যটন ইতিমধ্যে করছেন আমাদের ঢাকা ডিনা ক্রুজ নামে একটা প্রতিষ্ঠান, এখানে ডিনা ক্রুজ করছে এবং তারা এই নৌ পর্যটনকে এখনও সেখানে প্রমোট করছে। এছাড়া তারা প্যাকেজ দিচ্ছে, বন্ধু হেলাল এই প্রতিষ্ঠান চালাচ্ছে। এবং শীতলক্ষার মতো আমরা অন্যান্য নদীতে এরকম নৌ পর্যটন অ্যাক্টিভিটিস করতে পারি। আমি খুব শেষের দিকে চলে আসছি। এখন যেহেতু নদী পর্যটন সমস্যা আছে এবং সম্ভাবনা আছে, এখন এটার সাথে আসলে সরকারের কিছু ইনভলভমেন্ট আছে। যে আমরা যদি নদী পর্যটনের কথা বলি, আসলে আলটিমেটলি আমাদের গোলটা হলো ট্যাক্সি উন্নয়ন, ট্যাক্সি পর্যটন উন্নয়ন। 2030 সালে যে আমাদের ট্যাক্সি পর্যটন উন্নয়নের কথা, ট্যাক্সি উন্নয়নের কথা বলছি, সেখানে পর্যটন একটা ইম্পর্টেন্ট বিষয়। সেখানে আমাদের যে ট্যাক্সি উন্নয়ন অভিষ্ট 8, 12, 14 সরাসরি পর্যটনের সাথে জড়িত। এই 8, 12, 14তেই ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এসডিজি গোল প্রত্যেকটার সাথেই কিন্তু ট্যুরিজম যায়, কিন্তু 8, 12, 14 স্পেসিফিক্যালি ট্যুরিজম কথা বলা হয়েছে সরাসরি। আর অবিষ্ট যে 6 এবং 14 আছে, অবিষ্ট 6 বলা হচ্ছে নিরাপদ পানি, অর্থাৎ এটা নিরাপদ পানির ড্রিঙ্কেবল ওয়াটার। এবং অবিষ্ট 14তে বলা হয়েছে, মানে গোল 14তে, যে জলজ জীবন, অর্থাৎ পানির নিচে, লাইফ বিলো দ্য ওয়াটার, এ খুব ইম্পর্টেন্ট। তার মানে আমি বলছি যে নৌ পর্যটন মানে শুধু নদীতে নৌ ভ্রমণ না, পুরো ইকোসিস্টেমের কথা বলা আছে। অর্থাৎ আমরা যদি নদী পর্যটনের উন্নয়ন কথা বলি, তাহলে আমাদেরকে এসডিজি যে গোল, সে অনুযায়ী আমাদের যে অবজেক্টিভগুলো সেট করতে হবে, সে অনুযায়ী আমাদের টার্গেটগুলো সেট করতে হবে। এবং বাংলাদেশ সরকার আলটিমেটলি সেদিকে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে 2013 সালে জাতিসংঘ পানি বর্ষ ঘোষণা করছিল এবং একই বছর বিশ্ব পর্যটন সংস্থা, জাতীয় পর্যটন, সেটা বিশ্ব যে পর্যটন দিবস, সেখানে আন্তর্জাতিক পানি বর্ষের সাথে যে বিশ্ব যে পর্যটন থিম থাকে, থিমে বলছে যে পানি, অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড ওয়াটার, ট্যুরিজম অ্যান্ড রিভার। এই যে ইন্টারলিঙ্কড ট্যুরিজমের সাথে পানির যে নদীর যে গুরুত্ব, ইন্টারন্যাশনালি গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশ সেই সময় অনেকগুলো প্রকল্প, অনেকগুলো প্রোগ্রাম করেছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে। আর সবচেয়ে যে বাংলাদেশ সরকারের যে মূল এস্টিমেট ডেল্টা প্ল্যান, আপনারা জানেন যে সরকার 2030 সালে যে এসডিজি অ্যাচিভমেন্টের জন্য কাজ করছে। 2041 সালে যে আমরা উন্নত রাষ্ট্র, আগামী 100 বছর কি হবে, এই যে ডেল্টা প্ল্যান করছে, ডেল্টা প্ল্যানের মূল লক্ষ্য হচ্ছে নদী, সাগর, এবং এই নদী সাগরকে কেন্দ্র করেই যে উন্নয়ন চিন্তা, যে ভাবনা, সেটা হলো এবং ট্যাক্সি উন্নয়ন, সে ডেল্টা প্ল্যানে গভর্নমেন্ট সরকারের সেটা রিফ্লেক্ট করা হয়েছে। পর্যটন নীতিমালা 2010 সালে সে নদী পর্যটনের নির্দেশনা রয়েছে এবং পর্যটন সংরক্ষিত অঞ্চল আইন এবং বিশেষ পর্যটন আইন হয়েছে। সেখানে কিছু নদী সহ কিছু এলাকা নোটিফাইড করা হয়েছে সংরক্ষিত অঞ্চল হিসাবে। আর বাংলাদেশ সরকারের জানেন যে এসডিজি যে গোল 8, 12, 14 আছে, 14 যেটা আছে লাইফ বিলো ওয়াটার, সেখানে ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্র কেন্দ্রিক যে পর্যটন, ব্লু ট্যুরিজম, ব্লু ইকোনমির সাথে আমাদের ট্যুরিজম একটা হচ্ছে ব্লু ট্যুরিজম, অর্থাৎ নদী কেন্দ্রিক এবং পানির নিচে যেসব অ্যাক্টিভিটিস আছে, আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি ট্যুরিজম, সে বিষয়ে কথা বলা আছে। এবং সরকার ব্লু ইকোনমিক সেল গঠন করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কাজ করছে, একটা সম্ভাবনা আছে এবং প্রাইভেট সেক্টর এখানে ইনভলভ আছে।
আর নৌ মন্ত্রণালয় এখানে যেহেতু প্রতিনিধি আছেন, নৌ মন্ত্রণালয় ইকোলজিক্যাল রিস্টোরেশন অফ 4 রিভার নামে একটি প্রকল্প গ্রহণ করেছে, যেটা কার্যক্রম আছে, অর্থাৎ ঢাকার আশেপাশে 4টি নদী আছে, সেই নদী ইকোলজিক্যাল রিস্টোরেশন অফ 4 প্রজেক্ট সেটা গ্রহণ করছে। আশা করি এই প্রকল্প বাস্তবায়নের ফলে নদীগুলো কিছুটা রক্ষা পাবে এবং আমাদের নৌ পর্যটনে কন্ট্রিবিউট করবে। আমাদের প্রচুর চ্যালেঞ্জ রয়েছে এই নৌ পর্যটনে, কারণ আমরা তো নদী মেরে ফেলছি, নদী মরে যাচ্ছে, নদী দূষণ হচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে, এখানে এনক্রোচমেন্টটা খুব বেশি। অতএব এই চ্যালেঞ্জগুলো তো মানে ওভারকাম করতে হবে সকলের সম্মিলিত পর্যায়ে। নদীর তীরে যেসব অবৈধ দখল আছে এবং রেডমার্ক কলকারখানা, রেডমার্ক বলতে আমরা যেমন সিমেন্ট ফ্যাক্টরি, আমাদের মেঘনার নদীর তীরে সিমেন্ট ফ্যাক্টরি আছে, আমাদের রয়েছে ট্যানারি, এই রেডমার্ক ইন্ডাস্ট্রি যাতে নদীর পারে, যার কারণে নদীগুলো বেশি পলিউটেড হচ্ছে। নদীতে সকল ধরনের বর্জ্য আমরা জেনে না জেনে ফেলছি, ইটিপি নাই, অর্থাৎ ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান নাই, WTF নাই, WTP নাই, এই জন্য নদীগুলো আসলে মরে যাচ্ছে। নদীতে আমরা অযথা বাঁধ সৃষ্টি করছি, ব্রিজ করছি, কালভার্ট নির্মাণ করছি, এবং আমাদের আরেকটু এখনও কোঅর্ডিনেশনগুলো আছে, কারণ আমাদের নদী এবং পর্যটন নিয়ে অনেকগুলো মন্ত্রণালয় ইনভলভমেন্ট, সেটা হলো নৌ মন্ত্রণালয় আছে, পানি সম্পদ মন্ত্রণালয় আছে, এবং ডিপার্টমেন্টগুলো আছে, BIWT আছে, ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন আছে, হাওর জলভূমি উন্নয়ন বোর্ড আছে, আমাদের মিনিস্ট্রি আছে, পর্যটন কর্পোরেশন আছে, বোর্ড আছে। এই যে সমন্বয়টা আসলে একটা বড় ইম্পর্টেন্ট বিষয়, সেটা দরকার। আর বাংলাদেশের যে নদীগুলো আমরা জানেন যে ইন্ডিয়া থেকে অনেকগুলো নদী বাংলাদেশে প্রবেশ করছে, কিন্তু অনরাশ অফ পিওর ওয়াটার ফ্রম আপস্ট্রিম, উপর থেকে যে পানির প্রবাহ কমে গেছে, যার কারণে এই নদী মরার ক্ষেত্রে একটা অবদান সেটা রাখছে। আর আমরা নৌ পর্যটনও সেখানে একটা চ্যালেঞ্জ ফেস করছে। আমি সর্বশেষ স্লাইড দিচ্ছি, সেটা হলো আমাদের যেটা করতে হবে নৌ পর্যটন উন্নয়নের জন্য, নদীগুলোর নাব্যতা ঠিক করতে হবে। এই নাব্যতা ঠিক করার দায়িত্ব আমরা জানি যে মিনিস্ট্রি অফ শিপিং অর্থাৎ নৌ মন্ত্রণালয়ের। নদী থেকে নদীপথে যাতায়াত যে এটা জনপ্রিয় করতে হবে, এখনও জনপ্রিয়, লঞ্চের যাত্রা বিশেষ করে বরিশাল এবং দক্ষিণবঙ্গে এখনও জনপ্রিয়। এটাকে আমাদের আরও বেশি ইন্টেন্সিভ ওয়েতে এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে হবে। নদী দূষণ কমাতে হবে, সরকারি উদ্যোগে সচেতনতা সৃষ্টি করতে হবে, এবং অযথা এবং অপ্রয়োজনে কালভার্ট ব্রিজ নির্মাণ করা প্রয়োজন নেই। কারণ আপনি জানেন যে আমাদের বারবার বলতে হয়, আমাদের মন্ত্রণালয়গুলো এখন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা যে অযথা আর কালভার্ট বা ব্রিজ নির্মাণ করা হবে না, কারণ নদীগুলো আমাদের বাঁচাতে হবে। নদীকেন্দ্রিক যে বিনোদন আছে, আমি যেটা বলছিলাম, কায়াকিং এবং প্যারাসেলিং, স্নরকেলিং, বোট রোয়িং, র্যাফটিং, এগুলো আমাদের বাড়াতে হবে। এবং যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, জলক্রীড়া, এই সরঞ্জামগুলি আমাদের স্থাপন করতে হবে, এবং সকল নদীর নিরাপদ এবং আধুনিক যে জলযান চালু করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের মিনিস্ট্রি 2টা জলযান সংগ্রহ করছে, যেটা নৌ পর্যটনের উন্নয়নের আওতায়, এবং এটা আমাদের যে নেভাল ফোর্স আছে তারা বানাচ্ছে 2টা জলযান, খুব শীঘ্রই আমরা পাবো। সর্বশেষ বলতে সেই ফিলোসফিক্যাল জায়গা আছে, ইমোশনাল বন্ডেজ, যে কথাটা, যে নদীকে যদি আমরা মা হিসেবে দেখি, প্রিয়া হিসেবে দেখি, তাহলে নদীর প্রতি আমাদের যে বন্ডেজ, রোমান্টিসিজম, অ্যাটাচমেন্ট, এই নদীগুলো বাঁচার জন্য সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে, এবং নৌ পর্যটনকে আমাদের চালু করতে হবে। আর নৌ মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের একটা যৌথ উদ্যোগে অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন দরকার, বরাদ্দ দরকার। সর্বশেষ যে কথা আমি প্রথমে বলেছিলাম, নদী বাঁচলে মানুষ বাঁচবে, এবং নদী বাঁচলে সভ্যতা বাঁচবে, নদী বাঁচলে পর্যটন শিল্প টিকে থাকবে। সকলকে ধন্যবাদ শুধু কষ্ট করে আমার এই প্রেজেন্টেশন দেখার জন্য এবং শোনার জন্য। ধন্যবাদ আমাদের আজকের সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপক জনাব জিয়াউল হক হাওলাদারকে। স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদের নদী পর্যটন উন্নয়নের বিষয়টি আলোচনা